নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি ভোট এডিশন। ভোটের দামামা বেজে গেছে, তবে 2026-এর ভোটটা শুধুই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই নয় কিংবা বাংলার নির্বাচন নয়। এই ভোট বদলে দেবে জাতীয় রাজনীতি কিংবা দিল্লির রাজনীতির অভিমুখ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি, এক্স্যাক্টলি যেটা বললাম সেটাই। এই ভোটটা মমতা ব্যানার্জি ভার্সেস বিজেপির ভোট, এবং এখানে এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় চারদিকে প্রতিনিয়ত ঘটে চলেছে যেগুলো আমাদের ভাবতে বাধ্য করছে এই ভোটে ফাইনালি জনতা জনার্দন কোন রায় দেবে। অনেকে বলছেন তৃণমূল কংগ্রেস 150 থেকে 170টা সিট পাবে, কিন্তু মেজরিটি তাদের থাকবে। অনেকে বলছেন ভারতীয় জনতা পার্টি 100-র ওপর সিট পাবে, কিন্তু টাফ ফাইট দেবে। অনেকেই কিন্তু ওপিনিয়ন বলে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সরকারই আবার ফিরবে এই রাজ্যে। কিন্তু সত্যি কি তৃণমূল কংগ্রেসের ফেরার রাস্তাটা এতটাই মসৃণ? আজ বিগ স্টোরিতে সেই সমস্ত ফ্যাক্টর নিয়ে কথা বলবো, যে ফ্যাক্টরগুলো 2026-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে কথা বলবো কমিশনের ভূমিকা নিয়ে। কারণ এই কমিশনের হাতে এই মুহূর্তে দুটো অস্ত্র রয়েছে। এক, বদলি অস্ত্র, যেটা তারা অলরেডি ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে, এবং দ্বিতীয় ইলেকটোরেট অস্ত্র, অর্থাৎ ফাইনাল ইলেকটোরাল রোলের অস্ত্র। যে অস্ত্র ব্যবহার করে তারা কত মানুষ 2026-এ ভোট দেবেন সেটা ঠিক করতে পারবেন। তাহলে শুরু করা যাক দ্য বিগ স্টোরি ভোট এডিশন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন তিনি লড়ছেন ভবানীপুর থেকে। আর ভবানীপুর স্টার ফাইট, ভবানীপুর টাইটান অফ দ্য ক্ল্যাশেস। কারণ একদিকে শুভেন্দু অধিকারী, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুই যুযুধান পক্ষ লড়ছেন ভবানীপুর কেন্দ্র থেকে। গতবারের ভোটে কি হয়েছিল মনে আছে? নন্দীগ্রামে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন এই শুভেন্দু অধিকারীর কাছেই। কিন্তু এবার নন্দীগ্রাম থেকেও ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, আর উল্টে আরও একটি জায়গায় অর্থাৎ ভবানীপুরে ভোটে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়াচ্ছেন, তখন অনেকের মধ্যেই কিংবা অনেকের মনেই প্রশ্ন, এই কেন্দ্রে কি হবে? এই কেন্দ্রে সেটাই হবে যেটা আম জনতা ঠিক করবে, যেটা এসআইআর পরবর্তী রোল ঠিক করবে। কিন্তু তার আগে একটা কথা জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রে দাঁড়ানোর পেছনে একটা স্ট্র্যাটেজি রয়েছে। সেই স্ট্র্যাটেজি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টার ক্যাম্পেনার তৃণমূল কংগ্রেসের, সেই স্টার ক্যাম্পেনারকে নিজের কেন্দ্রে আবদ্ধ রাখা। অর্থাৎ বাকি জায়গায় যেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে না পারেন, করলেও কম পারেন, যেন হোম টার্ফে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি নজর দিতে হয়। সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। নন্দীগ্রাম এতদিন মনে হয়েছিল শুভেন্দু অধিকারীর গড়, শুভেন্দু অধিকারীই জিতবেন, কারণ এটা তার হোম টার্ফ। 2021-এও জিতেছেন। সমস্যা হলো এবার ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যাকে জয়েন করিয়েছেন, সেই পবিত্রবাবু, তার ব্যাকগ্রাউন্ড এবং পরিচয়টা, তিনি কে, তিনি কোন দল থেকে জয়েন করলেন? তিনি সরাসরি জয়েন করলেন ভারতীয় জনতা পার্টি থেকে। শোনা যায় তিনি নাকি ভোট কুশলী ছিলেন শুভেন্দু অধিকারীর। সত্যি কি তাই? যদি সত্যি হয়, শুভেন্দু অধিকারীর ভোট কুশলী কি একা একা তৃণমূলে ফিরলেন, নাকি ভোট মেশিনারিটাও সঙ্গে করে পকেটে নিয়ে এলেন? তবুও নন্দীগ্রামের লড়াই হবে হাড্ডাহাড্ডি, কারণ নন্দীগ্রামের সিটিং বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত সেই সময় আসেনি যে আপনাকে বিশ্লেষণ, তথ্য, এই সমস্ত কিছু দিয়ে বলবো যে না না, যা হচ্ছে সবটাই হচ্ছে কারো একক ফরে। একেবারেই সেই সময় আসেনি, কিন্তু সময় এসেছে এইটা বিচার করার যে আগামী নির্বাচনে ঠিক কি হবে, কতটা হবে, কারা করবে, এবং ফাইনালি নীলবাড়িতে কারা বসবে। এবার আসি এক এক করে মা মাটি মানুষ থেকে কেন এবার স্লোগান বদলে গেল আবার জিতবে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথাও চাইছেন 2021 সালের নির্বাচনের যে টেম্পো ছিল, সেই টেম্পোটাকে ধরে রাখা। 2021 সালে কী হয়েছিল আপনার মনে আছে তো? 2021 সালে ভারতীয় জনতা পার্টি যখন এখানে ক্যাম্পেইন করতে শুরু করে, তখন তৃণমূল কংগ্রেস বলে বহিরাগত ক্যাম্পেইন চলছে। তৃণমূল কংগ্রেস বলে বাইরে থেকে লোকজন এনে প্রচার করা হচ্ছে। বিজেপি মানেই বাংলার বিরোধী, বিজেপি মানেই বহিরাগত। এই তকমাটা সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটে দিয়েছিলেন বিজেপির গায়ে। ফল হয়েছিল কি? আপকি বার 200 পার, এই নারা লাগানো বিজেপি 77-এর কাঁটায় আটকে গিয়েছিল, এবং তারপর দলবদলের যে হিড়িক পড়েছিল, তারপর একটা সময় আমরা সংবাদ মাধ্যম নিজেরাই গুলিয়ে গিয়েছিলাম বিজেপির আসল বিধায়ক স্ট্রেংথ কত। কিন্তু আমরা কমিশনের ফাইনাল হিসাবই ধরবো 77, 200-র হুঙ্কার দিয়ে 77,
এবার কি হবে? এবার কিন্তু বিজেপি পজিশনিং চেঞ্জ করেছে। গত 5 বছরে বিজেপির হাতে একাধিক অস্ত্র এসছে। যখন বিজেপি ঘোষণা করে কিংবা হাওয়ায় ভাসিয়ে দেয় যে পানিহাটি কেন্দ্রে যিনি প্রার্থী হবেন বিজেপির, তিনি সেই মহিলা যে মহিলার জন্য এই গোটা শহর কলকাতার সেন্টিমেন্ট এবং বাংলার সেন্টিমেন্ট এক হয়ে 14ই আগস্ট 2024 রাতে তার পাশে দাঁড়িয়েছিল, তখন কিন্তু একটু ভাবতে হচ্ছে কৌশল বদলেছে বিজেপি, স্ট্র্যাটেজিও কি বদলেছে? হয়তো। কারণ এবার বিজেপি চোখ দিচ্ছে তার একেবারে বুথ লেভেল ওয়ার্কার্সদের ওপর, সংগঠন বৃদ্ধির ওপর, এবং সেই জায়গা থেকেই বিজেপির এবারের হুঙ্কার উন্নয়ন বনাম দুর্নীতি। তবে দুর্নীতি তো নতুন নয়, 2021-এও দুর্নীতির হুঙ্কার ছিল, 2026-এও দুর্নীতির হুঙ্কার আছে। দুর্নীতির প্রসঙ্গে যতবার বিজেপি কথা বলে ততবার তাদেরকে ফেস করতে হয় একটা হার্ডেল। সেই হার্ডেলের নাম সিবিআই এনকোয়ারি। আর এই সিবিআই এনকোয়ারি হার্ডেলটাই বারবার আটকে দেয় বিজেপির বিজয় রথ। কারণ দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা জেলে তো যান, প্রমাণের অভাবে বেলও পান। এটা কিন্তু বাংলার মানুষ দেখছে। তাই 2026-এ বিজেপি যখন এই দুর্নীতির প্রপাগান্ডা কিংবা এই দুর্নীতির অভিযোগ তুলছে, তখন আম মানুষের মাথায় কিংবা আম মানুষের মনে সেটা কতটা দাগ কাটছে, এটাও কিন্তু প্রশ্ন। দ্বিতীয় একটা কৌশল আছে বিজেপির, যেটা অনেক বেশি ডিসাইসিভ এবং অনেক বেশি ভোট পুলিং। তার নাম সনাতন ধর্মের যে একত্রিত হওয়ার ডাক, সেইটা। বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদ করে, এ অভিযোগও নতুন নয়, কিংবা এই স্ট্র্যাটেজিও নতুন নয়। পোলারাইজেশন পলিটিক্স হচ্ছে, এই স্ট্র্যাটেজিও নতুন নয়। তবে বিজেপি যেভাবে হিন্দু ভোটকে কনসলিডেট করার চেষ্টা করেছে সেটা সত্যি আকর্ষণীয় এবং বলাই যেতে পারে কৌশলী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামগ্রিক বাংলার হিন্দু ভোটকে যদি একত্রিত করতে পারে বিজেপি, তাহলে মেজরিটি তাদের। কিন্তু এখানেই একটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, সব হিন্দু কি গিয়ে বিজেপিকেই ভোট দেবে? আর সব সংখ্যালঘু কি গিয়ে তৃণমূলকেই ভোট দেবে? না, এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে সংখ্যা তত্ত্বে, একেবারে প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথামেটিক্সে কত শতাংশ হিন্দু ভোট বিজেপির দিকে যেতে পারে, আর কত শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যেতে পারে, এটাই ডিসাইড করবে 2026-এ নীলবাড়ির দখল থাকবে কার হাতে। এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ফিচার এই ইলেকশনের হচ্ছে রাতারাতি বদলি। কেন বলছি রাতারাতি বদলি? বলছি কারণ নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পরেই রাতারাতি এই রাজ্যের একাধিক আইপিএস আইএএস একেবারে টপ লেভেল অ্যাডমিনিস্ট্রেটরদের বদলি করেছে। অনেককে তো আবার অন্য রাজ্যে কিংবা ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে ডেপুটেশনে। মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সুর চড়িয়েছে। তবে আমাদের প্রশ্ন হলো, এই বদলিটা কি নিছকই মেনটেন করার লড়াই, অর্থাৎ পরিস্থিতি সামাল দেওয়ার লড়াই, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, অন্য কোনো গল্প রয়েছে? তাই নিয়েও কথা বলব। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা কি জানেন? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, এই দুই জায়গার জন্য কমিশনের কৌশল কিন্তু একেবারে ভিন্ন। কেন বলছি বলুন তো? দেখুন তাহলে। তৃণমূল কংগ্রেস খুব সুকৌশলে বিজেপিকে বহিরাগত হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। মমতা বলছেন, দিল্লি থেকে আসা বড় দাদারা বাংলার সংস্কৃতি বোঝে না। এটা কি শুধুই ইমোশনাল কার্ড, নাকি এর পেছনে কোনো নিরেট রাজনৈতিক লাভ আছে? আসলে বাংলার মানুষ কখনোই বাইরে থেকে আসা কোনো বুলডোজার রাজনীতি পছন্দ করেননি। 2021 সালে তারা জলযন্ত্র প্রমাণ করেছিল যে বাংলার মানুষ বহিরাগত ক্যাম্পেনারদের পাত্তা দেয় না। 200 পার করার হুঙ্কার দেওয়ার পরেও বিজেপির রথ থমকে গিয়েছিল 77-এর কাঁটায়। তবে তারপর দিনটা কিন্তু বদলেছে বিজেপির রণকৌশল। প্রশ্নটা হলো, 294 কেন্দ্রে বিজেপির সাংগঠনিক জোর কি বেড়েছে? আর কোন্দল, অন্তর্দ্বন্দ্ব, আদি নব্য তরজা, সেসব কি এখন অতীত? বলে রাখা ভালো, কোন্দল গত 5 বছরে জোড়া ফুলও কিন্তু কম হয়নি। 26-এর নির্বাচনী দোরগোড়াতেও লাশের রাজনীতি শুরু হয়েছে। এই তো দুদিন আগে হাড়োয়ায় তৃণমূলের এক বুথ সভাপতি খুন হলেন, তার বডি পাওয়া গেল। কিন্তু সমস্যা হলো, যদি ঘটনাটা ভালো করে দেখেন বুঝবেন এর পেছনে রাজনীতি রয়েছে। বোমা ফাটলো ভাঙড়ে, কয়েক কিলোমিটার দূরে তার বডি পাওয়া গেল। প্রশ্ন হলো, বোমা মারতে গিয়ে যদি ওই ব্লক সভাপতি কিংবা ওই বুথ সভাপতির মৃত্যু হয়ে থাকে, তাহলে তার বডিটা কি নিজে নিজে হেঁটে হাড়োয়ায় পৌঁছে গেল, ভাঙড় হাড়োয়া বর্ডারে? নাকি কেউ সেটা ওখানে পাচার করলো?
এরপর কি এটাকে নিছক দুর্ঘটনা বলবেন? খুনের অ্যাঙ্গেল আসছে না? প্রশ্ন হলো, খুনের অ্যাঙ্গেলে তদন্ত শুরু হয়েছে? কে মারল, কেন মারল, কোন কারণে মারল? এর পরেও অন্তর্দ্বন্দ্ব আর কোন্দলের কার্ড সেফ ফেল না। বিজেপিও কিন্তু বসে নেই। বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু তার সঙ্গে পোলারাইজেশনটাও রয়েছে। কিন্তু আইডেন্টিটি পলিটিক্স কিংবা পোলারাইজেশনে মানুষের পেটের টান, ভাতের খিদে কি মেটে? এবার আসুন একটা অঙ্কের হিসেব দিই। 294টি আসনের মধ্যে তৃণমূলের সব থেকে শক্তিশালী জায়গা কোনটি জানেন? প্রেসিডেন্সি বিভাগ, মানে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকা। এখানে 105টি আসনের মধ্যে 96টি তৃণমূলের লোহার বর্ম। বিজেপি এখানে দাঁত ফোটাতে পারবে না, পারেও নি। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। দেখুন, জলপাইগুড়ি আর মালদেয়ায় তৃণমূলের অবস্থা অত্যন্ত শোচনীয় বলে খবর। সেখানে 82% সিটে গতবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তৃণমূলের তালিকায় এবার কিছু বড় চমকও রয়েছে। যেমন 74 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। বদলে কারা এসেছেন? ছাত্র, শিক্ষক, কয়েকজন সাংবাদিকও আছে। এই যে পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন রক্তের তেজ, এই দুয়ের মিশেলে মমতা কি নিজের দলের বিরুদ্ধে চলা অ্যান্টি ইনকামবেসি সামলে দিতে পারবেন? আবার এটাও ঠিক, অনেক টেন্টেড ক্যান্ডিডেটকে টিকিট না দিয়ে মমতা নিজেও মানুষের কাছে একটা বার্তা দিলেন, দাগ अच्छे नहीं है। এইটাই হচ্ছে সেই বার্তা, দাগ अच्छे नहीं है, দাগ লাগলে সরিয়ে দেব। 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট দিয়ে বুঝিয়ে দিতে পারলেন? অর্থাৎ সেই অ্যান্টি ইনকামবেন্সির আগুন কি নেভাতে পারলেন? বড় ফ্যাক্টর কিন্তু 26। 2026 সালের ভোটটা কিন্তু হবে দু দফায়, 6, 7, 8, 9, 9, দু দফা। প্রশ্ন তো আপনার মনেও এসছে, এই বিভাজনটা কেন? 152 এবং 142 কেন্দ্রের বিভাজনটা কেন? বিভাজনের পলিটিক্সটা কি? নির্বাচন কমিশন কোন দিকে দেখছে? আসলে এর পেছনে একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা কি জানেন? দেখুন, তা 152টি আসন প্রথম দফায় আর 142টি আসন দ্বিতীয় দফায় ভোট হবে। এই দু দফার ডেটা অ্যানালিসিস করলে আপনার মাথা ঘুরে যাবে। প্রথম দফার গড় জয়ের ব্যবধান 9.89%, অর্থাৎ প্রথম দফায় উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেট মানে সেকেন্ড ক্যান্ডিডেটের মধ্যে ডিফারেন্স 9.89%, অর্থাৎ এখানে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। আর দ্বিতীয় দফায় তৃণমূলের গড় জয়ের ব্যবধান 15%-এর ওপর, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই দ্বিতীয় দফায় যে আসনগুলোতে ভোট হচ্ছে সেখানে মোর দ্যান 15% ভোট শেয়ারের লিড রয়েছে। এবার প্রশ্ন হলো, কমিশন কি জেনে শুনে তৃণমূলের দুর্গকে শেষ দফায় রেখেছে, নাকি এর পেছনে কোনো নিরাপত্তাজনিত কারণ আছে? এদিকে কিছু সূত্র দাবি করছে মালদা আর মুর্শিদাবাদের 20টি বিধানসভায় প্রায় 37% ভোটারকে অ্যাডজুডিকেশনের আওতায় রাখা হয়েছে। এর মানে কি? মানে হলো এদের নাগরিকত্ব বা ভোটাধিকার কিংবা পরিচয়ের ওপর কমিশনের সন্দেহ আছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই সংখ্যাটা এত বেশি কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় চাঁদের হাট বসেছিল, টলিপাড়ার নায়ক নায়িকাদের হাট বসেছিল। কিন্তু এবারের তালিকাটা দেখুন, কিচ্ছু নেই, কোনো স্টার ক্যান্ডিডেট নেই রাজ চক্রবর্তী ছাড়া। কেন জানেন? কারণ ফাইনালি তৃণমূল কংগ্রেস বুঝেছে যে স্টার ক্যান্ডিডেট দিয়ে ভোট করে মাঝে মাঝে জেতা যায়, হার্ড ফাইটে জেতা যায় না। তাই বলছি তো, এবারের ফাইট হার্ড ফাইট, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস কাদের প্রার্থী করেছে? সাংবাদিক, স্কুল টিচার, হোয়াইট কলার প্রফেশনালসরা তো রয়েছে, একেবারে বুথ স্তরের লোকজনকে প্রার্থী করেছে, বুথ লেভেল ওয়ার্কার্সদের প্রার্থী করেছে, গ্রামীণ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের লোকজনদের প্রার্থী করেছে, যাতে ক্ষোভটা না হয়। কারণ যদি বুথ লেভেল ওয়ার্কারকে প্রার্থী করার মতো দম কোনো দল দেখাতে পারে, তাহলে বুঝবেন তাদের বুথ লেভেল স্ট্রাকচারটা কত স্ট্রং, কত মজবুত। বিজেপি এখনও 294টা আসন দিতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে। না বামেরা দিয়েছে, না কংগ্রেস দিয়েছে, না এএসএফ দিয়েছে, সবাই বলেছে ঈদকাবাদ। বামেরা দিয়েছে অল্প সংখ্যক। সমস্যাটা হলো তৃণমূল কংগ্রেস গত 15 বছরে কিছু করুক না করুক,
গ্রাসরুট লেভেলে নিজের অর্গানাইজেশনটাকে স্ট্রং করেছে। আর গত 5 বছরে ভারতীয় জনতা পার্টিও কিন্তু নিজের বুথ লেভেল অর্গানাইজেশনকে কিংবা মন্ডল লেভেল অর্গানাইজেশনকে অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী বানিয়েছে। সেই কারণেই তো বলা লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভেতরেও না কিছু সুর কাটার মতো এলিমেন্টস আছে। যেমন শুভেন্দু অধিকারীর ওপর পুরোপুরি বাংলা বিজেপি ভরসা করে রয়েছে। বুথ লেভেলে শুভেন্দু অধিকারী ছাড়া কোনো বড় মুখ নেই। আর এই বড় মুখ না থাকা কি বিজেপির কাল হবে? আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট সেকশনটা সেই জন্যই রাখা হয়েছে। আপনার বক্তব্য আমরা তুলে ধরবো আগামীকালকের এপিসোডে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর লড়াইটা কিন্তু শুধু সিটের লড়াই নয়, এটার মধ্যে একটা মানিজ্যতের লড়াই আছে, এর ভেতর একটা 2021 সালের বদলার লড়াই আছে, আর এর ভেতর ভারতীয় জনতা পার্টির একটা ফ্যান্টাস্টিক স্ট্র্যাটেজি আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখা, হোম টার্ফে ব্যস্ত রাখা, যাতে উনি সারা বাংলা ধরে প্রচারের সময়টা কম পান। তবে এতে কি আদৌ তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সের সমস্যা হবে? আর এই স্ট্র্যাটেজিতে ভারতীয় জনতা পার্টি কি গেইন করবে? সেটাও কিন্তু 26-এ মানুষই বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তিনি উন্নয়নের পাঁচালি গাইছেন। বিজেপি যখন বলছে অপশাসন, উন্নয়ন বনাম দুর্নীতি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছরের উন্নয়নের পাঁচালি গাইছেন। নিজে গাইছেন না, ব্লক স্তরে বুথ স্তরে একেবারে গ্রাসরুট লেভেলে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার অ্যাড চলছে বড় বড় করে। শুধু তাই নয়, তিনি আরও দুটো জিনিস করেছেন। বেকার ভাতা কিংবা যুবসাথী, হঠাৎ করে মুয়াজিন ভাতা এবং মৌলভী ভাতা বাড়িয়ে দেওয়া, এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের শ্রীবৃদ্ধি করা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের আয় বৃদ্ধি করা, এবং সর্বশেষ অ্যাড হক বোনাস দেওয়া, যেটা সিভিক পুলিশ থেকে শুরু করে ভিলেজ ডিফেন্সের জন্য যারা এমপ্লয়েড থাকে, ভিলেজ পুলিশ সবার জন্য দেওয়া হয়েছে। আর সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, সবটাই কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার যেগুলো খামতি ছিল সেই সমস্ত কটাকে মেটাবার চেষ্টা করছে। কিন্তু পোলারাইজড ভোটে এটা কাজ করবে? একটা কথা দেখুন, মানতেই হবে, লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এসেছিল, কারণ মহিলাদের ভোটটা পুরোপুরি গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরে। এবার বেকারদের ভোটটা, সেটাও কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরে যাবে? ফার্স্ট টাইম ভোটার্স, যুব ভোটার্স, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই হেলবেন, নাকি পোলারাইজেশন ফ্যাক্টর হয়ে গিয়ে হিন্দু বনাম নন হিন্দু ভোটের ডাইনামিক্সে বিজেপি এই ভোটটা নিয়ে যাবে? এর মধ্যে আরও একটা তথ্য আছে, বড় তথ্য আছে, শুনবেন? শুনুন তাহলে। আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন আমাদের হাতে এসেছে একটা রিপোর্ট। 14 লক্ষ এসআইআর ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, এমনটা শোনা যাচ্ছে। এই ফর্মগুলি নাকি আনকালেক্টেবল বা সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রশ্ন হলো, এই 14 লক্ষ মানুষ কারা? এরা কি সত্যি ভুতুড়ে ভোটার, নাকি জেনে শুনেই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে? সুপ্রিম কোর্টে এই নিয়ে পিটিশন দাখিল হয়েছে, কিন্তু বড় টুইস্ট, এই তালিকার অ্যাডজুডিকেশন রেট বা সংশোধনী প্রক্রিয়ার গতি এমন কিছু সিটে সবচেয়ে বেশি যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম। তাহলে কি নির্বাচনের আগেই ফলাফল বদলে দেওয়ার কোনো প্রয়াস চলছে? এই অভিযোগ আমার একার নয়, আমাদের নয়। এই অভিযোগ রাজনৈতিক নেতাদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি এই মর্মে ইলেকশন কমিশনারকে চিঠি পর্যন্ত লিখেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে ধর্ণা পর্যন্ত দিয়েছেন, মানে পিটিশন পর্যন্ত দিয়েছেন। তাই এখানেই একটা প্রশ্ন, আমি আপনি ভোট দেওয়ার আগে যদি ভোটের ফল ডিসাইড হয়ে যায় কিংবা ভোটের ফল নির্ধারণ হয়ে যায়, তাহলে তো সমস্যা আছে। সেটা হচ্ছে না তো। গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, তাই সেদিকে আমরা যাব না। আবারও বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কে বাংলার মসনদে বসবে সেটা আমরা বলতে পারি না, বলাটা অসম্ভব। যদি কেউ দাবি করে, বুঝবেন হাত গুনছে, ঢপ দিচ্ছে, কাঁচা ঢপ। কোনো সাংবাদিক, সে যত বড়ই না হোক, ভোটের আগে ভোটের ফলাফল জানতে পারে না। আমরা একটা দিক দেখাতে পারি, একটা দিক নির্দেশন করতে পারি। সেখানেই কেউ কেউ বলেছে তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে 170 আসনের কাছাকাছি পেয়ে, একক সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বিজেপিকে উইক কিংবা দুর্বল বিরোধী হিসেবেও তারা দেখায়নি। তারা বিজেপিকেও 100-র ওপর সিট দিয়ে একটি স্ট্রং কন্টেন্ডার কিংবা হাড্ডাহাড্ডি বিরোধী হিসেবেই দেখিয়েছে। তবে যদি ফলাফল
এহেন না হয়, যদি ফলাফল একেবারে উল্টে যায় তাহলে কিন্তু বিজেপির সরকার গঠনেরও চান্স রয়েছে। কারণ একাধিক জায়গায় অ্যান্টি ইনকামবেন্সি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর অত্যন্ত হাই। সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার লেটেস্ট কিছু ঘোষণায় রেকটিফাই করে থাকতে পারেন তাহলে অন্য কথা। আর যদি না হয়, তাহলে যদি ভোট পুরোপুরি পোলারাইজড হয় তাহলে খেলা ঘুরলেও ঘুরতে পারে। শুধু ভোটার তালিকা নয়, আরও দুটো জায়গা আছে যেটা তৃণমূল কংগ্রেসের জন্য রীতিমতো গুরুত্বপূর্ণ এবং সমস্যার, ভাঙড় এবং সন্দেশখালী। ভাঙড়ে 2021 সালটা মনে করুন তো, তৃণমূল কংগ্রেস সব জিতলেও ভাঙড় জিততে পারেনি। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সামনে সবচেয়ে বড় সমস্যার নাম আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী আজকেই বলেছেন তিনি আর কোথাও থেকে নয়, ভাঙড় থেকে দাঁড়াবেন। শওকত মোল্লা দাঁড়াচ্ছে ভাঙড় থেকে। অনেকে ভেবেছিল আরাবুল ইসলাম হয়তো ভাঙড় থেকে দাঁড়াবে। আজকে নওশাদ সিদ্দিকী নিজেকে বলে দিয়েছেন তিনিই দাঁড়াবেন। বাকি প্রার্থী কোথা থেকে দাঁড়াবে ঈদের পর বলবেন। প্রবলেম হলো সংখ্যালঘু ভোট, যেটা এতদিন তৃণমূল কংগ্রেস একা এনজয় করতো, সেটা কি ভাগ হবে? জেইউপি কিংবা জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টি হুমায়ুন কবিরের পার্টি, তারাও কি সংখ্যালঘু ভোট কেটে নিয়ে যাবে? সংখ্যালঘু ভোট যদি কাটে তৃণমূলের কপালে তো ভাঁজ পড়বে। কারণ বিজেপির উগ্র হিন্দুত্ববাদী বলুন কিংবা পোলারাইজেশন পলিটিক্সই বলুন কিংবা আইডেন্টিটি পলিটিক্সই বলুন, সেটা তো কোথাও হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে। 2021 এবং 2024-এ ডিফারেন্স অফ ভোট শেয়ার কিংবা ভোট পার্সেন্টেজের ডিফারেন্স খুব কম ছিল। সেই পার্সেন্টেজ যদি উল্টে যায় তাহলে খেলা ঘুরতে কতক্ষণ? 2026 সালের ভোটটা শুধু ভোট নয়, শুধু মুখ্যমন্ত্রী বেছার ভোট নয়, শুধু কোনো দলের বাংলা দখল করার ভোট নয়। এটা আমার আপনার অস্তিত্বের ভোট। এটা ফেডারেল স্ট্রাকচার কিংবা গণতন্ত্রের রক্ষা করার ভোট। এবং এটা উন্নয়ন বনাম বহিরাগত তকমার মধ্যে কে জিতল সেটা নির্ধারণ করার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 15 বছরে তিনি যা উন্নয়ন করেছেন সেই উন্নয়ন এই রাজ্যে গত 35 বছরে হয়নি। মেবি রাইট, মেবি রং, কিন্তু সমস্ত প্রত্যাশা কি পূর্ণ হয়েছে? কিংবা ভারতীয় জনতা পার্টির ভোটের আগে দেখানো সমস্ত প্রতিশ্রুতি কিংবা ভোটের আগে দেওয়া সমস্ত হিসেব কি হুবহু মিলেছে? আজকেই তো ভারতীয় জনতা পার্টির একেবারে সদর কার্যালয় সল্টলেকের অফিসে যে হেন বিক্ষোভ আমরা দেখলাম তার প্রার্থী তালিকা নিয়ে। তারপর তো গোষ্ঠীকন্দলের তকমা তাদের বিরুদ্ধেও উঠছে। কেউ খুব একটা ভালো জায়গায় নেই। না তৃণমূল কংগ্রেস বলতে পারবে বুক চিতিয়ে তারাই জিতবে, না বিজেপি এই মুহূর্তে বলতে পারবে তারা জিতবে। কিন্তু কে বসবে বাংলার মসনদে সেটা ঠিক করতে পারবেন আমি, আপনি, আমার থেকেও বেশি আপনি। কারণ আপনি, ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি জনতা, আপনি গণতন্ত্রের সেই গণু, দ্য মাস হু ডিসাইডস। এবার 5 বছরের জন্য কাকে ভোট দেবেন সেটা একটু ভেবে গিয়ে ভোট দেবেন। কে আপনার হয়ে কাজ করবে, কার কাজে আপনার থালায় ভাতটা পড়ল। আরে মশাই, একটা পেন কিনতে গিয়ে 1000 বার ঘষেন। 5 টাকার পেনের জন্য 1000 বার ঘষেন পেনটা চলে কিনা দেখার জন্য। এ তো 5 বছরের বিধায়ক, একটু যাচাই করবেন না তার ক্রিমিনাল হিস্ট্রি, তার দুর্নীতির হিস্ট্রি, তার উন্নয়নের রিপোর্ট কার্ড। একটু ঘুষুন, একটু বুঝুন। নিজের ভোটাধিকার দিন। যদি 5 টাকার পেন কিনতে গিয়ে এত ভাবতে পারেন, 5 বছরের বিধায়কের জন্য একটু ভাবুন। ভোট তাকেই দিন যে আপনার কথা বলবে, যে আপনার কাজ করবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ। লং লিভ ডেমোক্রেসি।